স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শেখ হাসিনা অপরাধ করে থাকলে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত, এমনটাই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। যেসব সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সামনের মাসগুলোতে এসবের সুপারিশ আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। একই দিন নিউ ইয়র্কে একটি হোটেলে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, তার সরকার দেশে মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ আগ্রহের কথা জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। এছাড়া জ্বালানি ও সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গ। এ সময় তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে চলতি অর্থ বছরে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিবে তার সংস্থা। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আরও জানান, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাত সংস্কারে সহায়তা করবেন তারা। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহযোগিতার হাত বাড়াতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। বুধবার সংস্থাটির প্রশাসক সামান্থা পাওয়ার সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। বলেন, যোগাযোগ, জ্বালানি, বিচার ব্যবস্থা ও তারুণ্যের বিকাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ। একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেন বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে। এ সময় তিনি জানান, বাংলাদেশে সোলার প্যানেল প্রস্তুত করতে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা। বৈঠকে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করে দুই দেশ। বুধবার নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের পরিস্থিতি তুলে ধরেন তিনি। বিশ্বের 10% দেশের মানুষ উন্নত জীবনযাপন করছে এবং প্রতিনিয়ত উন্নত হচ্ছে, আর এ কুফল পড়ছে বিশ্বের বাকি 90% দেশের মানুষের ওপর। বাংলাদেশ তার মধ্যে একটি। সুন্দর পৃথিবী পেতে হলে পরিবেশ বিপর্যয়ের মূল কারণ খুঁজে দেখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি। এছাড়াও ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা। বৈঠক করেছেন সোশ্যাল বিজনেসের সাথে জড়িত বিভিন্ন সংগঠনও। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। আলোচিত এস আলমের 2 ছেলের অবৈধ সম্পদ ও বিপুল জ্ঞাত আয় বহির্ভূত কালো টাকা সাদা করার অভিযোগ এনে দুদকে অনুসন্ধানের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে এইসব অবৈধ কাজে সহযোগিতাকারী জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ আবু মোহাম্মদ দাউদের অবৈধ সম্পদের উৎস জানতে চাওয়া হয়েছে। যেহেতু 31শে জুন শেষ হয়ে গেছে, তারপরে যদি জমা দিতে হয় তার 25% তাকে আয়কর জমা দিতে হতো। 25% আয়কর দিতে হলে তাকে দিতে হইতো 125 কোটি টাকা। 500 কোটি টাকায় তাকে 125 কোটি টাকা তাদের দুজনকে জমা দিতে হইতো। এই 10% দিয়া 25 কোটি টাকা, 25 250 কোটি টাকার 2টা পে অর্ডার, এই যে 2টা পে অর্ডার জমা দিয়েছিলেন। আমি তদন্ত করে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত দুদক আইন 2004-এর 27 ধারা মামলা দায়েরের জন্য আবেদন করেছি। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তাই বিভিন্ন শহরের বেশ কিছু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও সড়কে পানি জমায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে, ফলে বেড়েছে জনদুর্ভোগ। নওগাঁয় বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট যানবাহন চলাচল করছে। তবে শহরের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সারাদিন বসে থাকা, বৃষ্টি বাড়ান যাচ্ছে না। এই বৃষ্টির কারণে কাস্টমার দোকানে আসছে না, না আসার কারণে আমাদের বেচা বিক্রি হচ্ছে না। এখানে চলাফেরাও করা যাচ্ছে না, বাজার ঘাটও করা যাচ্ছে না।
দিনাজপুরে বৃষ্টির কারণে সকালে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে যাতায়াতে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হননি বেশিরভাগ মানুষ। ইনকাম কম, আমাদের দোকানপাট খুলতে পারছে না। বৃষ্টির কারণে রাস্তাঘাট সব প্লাবিত হয়ে গেছে, যে কারণে স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না। বুধবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ময়মনসিংহে। ঝড়ো বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। বরগুনায় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ১২ ঘন্টায় ৯০.৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। দিনভর রাস্তায় তেমন যানবাহন না থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ২ দিনের বৃষ্টিতে মাগুরায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষক। এর আগে গত সপ্তাহে টানা বৃষ্টিতে জেলার ১,২৮৬ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে যায়। ধান হালাম আবার বৃষ্টি আইতে আছে, রাত্র বৃষ্টিতে সিডে হয়ে যেতে আছে। বৃষ্টির পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই জায়গাগুলো চূড়ান্তভাবে প্রকৃত ক্ষতি নিরূপণ করতেছি এবং এই ক্ষতিটা আমরা উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। পরবর্তীতে কোনো সহযোগিতা আসলে আমরা সেটা বলব। নারায়ণগঞ্জে মুষলধারে ভারী ও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পটুয়াখালীর পায়রা বন্দর সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। পাকিস্তানে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তান সীমান্তের কাছে উত্তর পশ্চিমাঞ্চলীয় খুররাম জেলায় ৫ দিন আগে একটি জমি নিয়ে বিরোধের শুরু। এরপর সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে অন্ততপক্ষে ৭৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খুররামের প্রশাসনিক কর্মকর্তা জানান, প্রচুর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এই সংঘর্ষ বন্ধের চেষ্টা করলেও লাভ হয়নি বলেও জানায় কর্তৃপক্ষ। সাম্প্রতিক বছরগুলোতে খুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। পাকিস্তান সুন্নি প্রধান দেশ। দেশটিতে মোট জনসংখ্যার মাত্র ১৫% শিয়া মুসলিম। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।